স্বাগত প্রিয় দর্শক। আজকে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির ভবিষ্যৎ ভাবনা, বর্তমান রাজনীতি, অর্থনীতি এসব বিষয় নিয়ে জনাব আমির খসরু মাহমুদের সাথে আজকে আমরা আলাপ করছি। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার একটা ওভারঅল মূল্যায়ন আপনি করুন। না, আমি তো মূল্যায়ন করার আসলে প্রয়োজনীয়তা নাই। কারণ হচ্ছে এটা কোনো রাজনৈতিক সরকার নয়, এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সুতরাং ওনাদের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটি স্বৈরাচার পতনের পরে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসছে, যাদের প্রধান দায়িত্ব হচ্ছে আপনার যে মৌলিক সংস্কারগুলো করে, বিশেষ করে নির্বাচনী সংস্কারগুলো করে আপনি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে আপনি যে ট্রানজিশন ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। তো মূলত এই দায়িত্বের বাইরে আমি ওনাদেরকে জাজ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। কারণ ওনাদের মূল দায়িত্ব হচ্ছে আসলে ট্রানজিশনের মধ্যে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা তুলে দেওয়া। সুতরাং এটা হচ্ছে মূল দায়িত্ব। এই জায়গাটা আমাদের জোর দেওয়ার উচিত। কারণ হচ্ছে ইন দ্য মিন টাইম আসলে এই নীতিমালা প্রণয়ন, এই সংস্কার, যেখানে ঐক্যমত হবে সংস্কার, সেগুলো ঠিক আছে। এর বাইরে গিয়ে আসলে আমি জাজ করতে চাচ্ছি না কোনো কিছু। কারণ এটা ওনাদের মূল দায়িত্ব হচ্ছে আসলে ট্রানজিশন টু এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, যেটার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা গত 16 বছর ধরে এত ত্যাগ স্বীকার করেছি। বহু মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, পঙ্গু হয়েছে, জেলের চিকিৎসার অভাবে মারা গেছে, পুলিশের হেফাজতে মারা গেছে, পালিয়ে বেড়াতে হয়েছে। সুতরাং এই 60-70 লক্ষ বিএনপির নেতাকর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটা কঠিন একটা সময়। এই ত্যাগ, এই স্যাক্রিফাইসের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মানুষের কাছে তাদের মালিকানাটা ফিরিয়ে দেওয়া, তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তাদের সব অধিকারগুলো ফিরিয়ে দেওয়া, সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। সুতরাং সেটা তো এই একটা ট্রানজিশনের মাধ্যমে, একটা নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ধারাতে ফিরে যাওয়া হচ্ছে মূল লক্ষ্য এখন। তো সেই দিক থেকে আমি জাজ করব। আর অন্যদিকে যেগুলো ওনারা চেষ্টা করছেন, ঠিক আছে, আমরা তো উদ্যোগ ওনাদের একটা নিতেই পারেন, সেটা অসুবিধা নেই। সেটাকে একটা রাজনৈতিক সরকার আসলে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে রাজনৈতিক, গণতান্ত্রিক, সামাজিক, সাংবিধানিক সবগুলো বিষয় কিন্তু আগামী দিনে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচিত সংসদ সরকারকে দায়িত্ব দিতে হবে। এবং সেখান থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা, ধারাটা শুরু হবে, সেটার জন্যই কিন্তু মানুষের এত ত্যাগ স্বীকার করেছে, গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে পাওয়ার জন্য। প্রধান উপদেষ্টা আগে বলেছিলেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আবার উনি একেবারে রিসেন্টলি বললো জুন পর্যন্ত যেতে পারে। তো আপনাদের এই বিষয়ে চিন্তা ভাবনা কি? না, আসলে তো নির্বাচন কমিশন তো প্রস্তুত। আমি যেটা একটু আগে বললাম, ওনাদের মূল দায়িত্বটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থেকে নির্বাচনী সংস্কারগুলো ইমিডিয়েটলি করে ফেলে এবং নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা দেওয়া, অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা। সুতরাং যেখানে নির্বাচন কমিশন প্রস্তুত নির্বাচন করতে, এত দীর্ঘ সময়ের তো প্রয়োজনীয়তা নাই। আসলে এখনই তো নির্বাচনী সংস্কার গুলো তো করতে, এখানে সকলের ঐক্যমত আছে। নির্বাচনী সংস্কার ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু সবাই একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে। সুতরাং এখানে তো কোনো দ্বিমত নাই। এই সংস্কারগুলো তো করতে সময় লাগার কোনো কারণ নেই, ঐক্যমত তো আছে অলরেডি। তাহলে আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা সম্ভব? তারও আগে করা সম্ভব। তারপরও ডিসেম্বর ওনারা বলেছেন। আমরা তো আসলে সরকারকে সহায়তা করছি, এটা ইন্টেরিয়াম সরকার হলেও তাদের এই ট্রানজিশনে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু এই ট্রানজিশন গভর্নমেন্টকে দিয়ে যে একটা নিরপেক্ষ সরকারের, নির্বাচিত সরকারের হাতে, একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়ার এই প্রক্রিয়াতে যত সহযোগিতা দরকার সেটা তো আমরা করেই যাচ্ছি অলরেডি।
আপনারা খুবই আশা করতেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন বেশ আয়োজন করা সম্ভব। আমার তো মনে করি নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে ইতিমধ্যে। বিএনপি নমিনেশন না দিলেও এখনো নির্ধারণ না করলেও অনেকগুলো দল তো তাদের নমিনেশন দিয়েছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তাদের অনেক লোককে তারা নমিনেশন মোটামুটি একটা তো তারা তো ঘোষণা করেছে। তো বিএনপির যখন নির্বাচনী প্রক্রিয়া আরম্ভ হবে তখন ঘোষণা করবে, কিন্তু অনেকগুলো দল তো ইতিমধ্যে ঘোষণা করেছে তাদের নমিনি কে হবে, তাদের আগামী নির্বাচনে তাদের ক্যান্ডিডেট কারা হবে। প্রতিটি এলাকায় তো নির্বাচনী হাওয়া তো শুরুই হয়ে গেছে ইতিমধ্যে, কর্মকাণ্ড তো শুরু হয়ে গেছে। তার মানে ডিসেম্বরকে কেন্দ্র করে সকল আয়োজন চলতেছে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এটা তো আমরা তো ঈদের সময় তো দেখেছি কিভাবে নির্বাচনী প্রক্রিয়ার সাথে লোকজন ইতিমধ্যে জড়িত হয়ে গেছে। নতুন একটি রাজনৈতিক দল হয়েছে ছাত্রদের নেতৃত্বে, এনসিপি, ওটাকে আপনি কীভাবে দেখতেছেন? না শোনেন, আমরা তো শেখ হাসিনার এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইটা কী জন্য ছিল? একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা সকল নাগরিকের জন্য, তারা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে স্বাধিকার, যে অধিকার, সেটা যাতে তারা পালন করতে পারে। সুতরাং এই পরিবেশে যারা চায় তারা তো রাজনৈতিক দল গঠন করতেই পারে, এটাতে আমরা স্বাগত জানাই। এটা তো একটা নাগরিক অধিকার, একটা রাজনৈতিক দল গঠন করা। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে যার জন্য আমরা এত আত্মত্যাগ করেছি সেইখান থেকে আমরা সরে যেতে পারবো না। আমরা আমাদের রাজনৈতিক কালচারটা, সংস্কৃতিটা বদলাতে হবে, যে আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার শত্রু হতে পারে না, তাই না? সেটা যেই হোক, আমি যে কোনো দলের কথা বলছি। আপনার সহনশীলতা থাকতে হবে রাজনীতিতে। অন্যের সাথে আপনার ভিন্ন মত থাকলেও তার প্রতি আপনার সহনশীল হতে হবে, তার প্রতি আপনার সম্মান দেখাতে, রেসপেক্ট থাকতে হবে। ভিন্ন মত থাকা সত্ত্বেও রেসপেক্ট, তার মতকেও আপনি রেসপেক্ট করতে হবে। মতে আপনি অন্য মত হতে পারেন, কিন্তু তার মতটাকেও তো আপনি সম্মান করতে হবে আর সহনশীল হতে হবে। আমরা যদি রাজনীতিতে এই সংস্কৃতি বদলাই, যেটা হাসিনার সময় একটা সাংঘর্ষিক যে একটা অবস্থান রাজনীতিতে হয়েছে, সেখান থেকে সরে আসার জন্য তো আমাদের এত আত্মত্যাগ, তাই না? আমাদের একটা রাজনীতিতে সহনশীলতা, পরস্পরের নীতি চিন্তার প্রতি সম্মানবোধ, এগুলো আনতে হবে। এবং রাজনৈতিক দল আরও আসুক, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু দিনের শেষে জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মূল বাহক হচ্ছে একটা নির্বাচন। দিনের শেষে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কার মতের পক্ষে যাবে, কার আপনার কর্মসূচির পক্ষে যাবে, সেটা তো জনগণ সিদ্ধান্ত নেবে। এবং সেটাই তো এর জন্যই তো আমরা এতদিন লড়াই করেছি। আচ্ছা, ইতিমধ্যে আপনাদের মহাসচিব বলছেন যে এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছেন, বিশেষ করে যে একজন ছাত্র নেতার গাড়ি বহরকে কেন্দ্র করে। তো ওইটাতে আপনারা মনে করছেন কোনো ইনফ্লুয়েন্স আছে সরকারের? না, এটা তো অনেক কিছু তো প্রশ্নবিদ্ধ হচ্ছে কর্মকাণ্ডের মাধ্যমে, এবং সেটা যাতে না হয়, কারণ আমরা তো সরকারকে সহযোগিতা করছি এবং আমরা চাই যে এই সরকার একটি নিরপেক্ষ অবস্থানে থেকে একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে তাদের আগামী নির্বাচনটা যদি করতে পারে, সেটা হবে আমাদের আন্দোলনের সফলতা। এর বাইরে কিছু করতে গেলে সেটা ইন্টেরিয়াম সরকারের পক্ষে কিছু বিরুদ্ধে কিছু জনগণের সেই ধরনের প্রশ্নের উদ্রেক ঘটে, সেটা তো আমরা চাই না। সুতরাং এই জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। আবার যদি আমরা শেখ হাসিনার ওই চিন্তার মধ্যে যদি কারোর মধ্যে চলে আসে যে কোনোভাবে যে আমাদেরকে এই সব কিছু মানে আমরা ভালো কাজ করছি, সুতরাং আমরা ক্ষমতায় থাকি, হাসিনা যেভাবে বলতো যে আমি তো দেশের উন্নয়ন করছি, নির্বাচন, ভোট টোট, গণ অধিকার, এগুলো কোনো মুখ্য বিষয় না। তো ওই চিন্তায় যদি কেউ যেতে চায় তাহলে সেটা একটা ভুল হবে, কারণ সেই ভুলের জন্য তো আমরা এত যুদ্ধ করেছি এত বছর ধরে। যে দিনের শেষে জনগণের নির্বাচিত সরকারের বাইরে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার বাইরে আমাদের কোনো অপশন নাই। কিন্তু আমরা যারা গণতন্ত্রে অন্তত বিশ্বাস করি, আর গণতন্ত্রে বিশ্বাস না করলে আপনি অনেক কিছু বলতে পারবেন, সেটা তাহলে তাদেরকে বলতে হবে যে আমরা গণতন্ত্র চাই না, সেটা আরেকটা বিষয়। সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক
যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে অনেকে বলতেছে যে এই প্রফেসর ইউনূস আর 5 বছর থাকুক। এটাতে আপনার দল এবং আপনি এটার কীভাবে দেখছেন? আপনার এই 16 বছর যুদ্ধ কী জন্য করেছে? আমরা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য। তো শেখ হাসিনা তো একই কথা বলতো যে আমরা ভালো কাজ করতেছি, আমরা উন্নয়ন করতেছি। সুতরাং আমি জনগণের ভোটাধিকার তো কোনো গুরুত্ব বহন করে না। তো ওই ভাষা যদি আবার নতুন করে চলে আসে সামনে, তাহলে শেখ হাসিনার যাওয়ার তার দরকার ছিল না, তাই না? তো সেও তো বলতো যে আমি এত উন্নয়ন করতেছি, আমি যমুনা কি পদ্মা ব্রিজ করেছি, সেতু করেছি, ইত্যাদি করেছি। তো আবার যদি সেই ন্যারেটিভ ফিরে আসে, তো শেখ হাসিনা যাওয়ার আর দরকার কী ছিল? তাহলে তো গণতান্ত্রিক সরকারের জন্য তো আমরা যুদ্ধ করেছি, জনগণের ভোটের জন্য তো আমরা যুদ্ধ করেছি, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, অর্ডারের জন্য আমরা যুদ্ধ করেছি। তাহলে সেইটাকে বাদ দিয়ে আবার যদি আগের নেগেটিভ একটা ভিন্ন রূপে একটা নেগেটিভ নিয়ে আসে, তাহলে আর ডিফারেন্সটা কী হলো? তাহলে তো সেটা কি, আর এটার অনেকের মতামত থাকতে পারে, আমি কিন্তু বলছি না, আমাদের টলারেন্স থাকতে হবে, সকলের মতামতের প্রতি আমরা সম্মান জানাতে হবে, আমাদের সহনশীল হতে হবে। কিন্তু দিনের শেষে টেস্টটা হবে জনগণের কাছে, আপনাকে গিয়ে সেই সিদ্ধান্তটা আপনার গ্রহণ করতে হবে জনগণকে। আমি কি চাই, আপনি কি চাই, আমাদের বিভিন্ন দলের বিভিন্ন মতাদর্শ আছে, তো আমরা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস চাচ্ছি। কিন্তু এটা টেস্টটা হচ্ছে কোথায়? একটা নির্বাচনের মাধ্যমে সবাই জনগণের কাছে যাক, তাদের যে উদ্দেশ্য, তাদের যে দর্শন, তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, সবাই যাক জনগণ যাদেরকে রায় দেবে তারাই সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে, সংস্কার কতগুলি সংস্কার হবে, কি কি সংস্কার হবে। তবে নির্বাচনী সংস্কারটা করা খুব সহজ, এখানে একটা ঐক্যমত আছে ইতিমধ্যে, সবাই তো একটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে এখানে। আর অন্য যদি আর সংস্কার কয়েকটা সংস্কারে যদি ঐক্যমত হয় সেটাও ঠিক আছে, বা যেখানে ঐক্যমত হবে না সেটা আপনাকে আগামী নির্বাচনে জনগণের কাছে নিয়ে যেতে হবে। আপনাকে আমরা সবসময় দেখি বিএনপির পক্ষ থেকে বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে মতামত দেন। বাংলাদেশের ওল্ডেস্ট থিঙ্ক ট্যাঙ্ক সিপিডি, তার পিআরআই, সব জায়গায় আপনি প্রতিনিধিত্ব করেন। তো আপনি একটু বাংলাদেশের বর্তমান অর্থনীতিটা মূল্যায়ন করবেন। স্বৈরাচার যাওয়ার পরে অর্থনীতি একটা ধ্বংসপ্রায় অর্থনীতি রেখে গেছে। বিশেষ করে আপনার ফিনান্সিয়াল সেক্টরটা তো, ক্যাপিটাল মার্কেট, ফিনান্সিয়াল সেক্টরটাকে একেবারে ধ্বংস করে দিয়ে অনেকগুলো ব্যাংককে একেবারে খালি করে তারা বিদেশে টাকা পাচার করে নিয়ে গেছে। সুতরাং আমাদের ওই সেক্টরটা খুবই দুর্বল, এবং ওই সেক্টর দুর্বল হলে এটার প্রতিফলন আপনি বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, তারপরে আপনার শিল্প, বাণিজ্য, সব কিছু এটার জন্য এফেক্টেড হয়ে যায়। সুতরাং সেখান থেকে রিকভারি একটা সময়ের ব্যাপার আছে। এটা সেখানে আমি যেটা বলছি, সেইখানে ওই জায়গাটায় আসছে যে যারা বিনিয়োগকারী, যারা বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত নেবে, তারা কিন্তু একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকে। কারণ তারা চায় যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের পরে যে নির্বাচিত সরকার আসবে তাদের চিন্তাটা কী, তাদের অর্থনৈতিক চিন্তা, তাদের ভাবনা কী, তাদের নীতিমালা কী হবে। সুতরাং অনেকে সিদ্ধান্ত স্থগিত রাখছে, এবং যেহেতু আপনার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় সবাই জানে যে এরপরে যে নির্বাচিত সরকারটা আসবে তাদের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমাকে অনেক বিদেশি বিনিয়োগকারীরা একই কথা বলছে যে তারা অপেক্ষা করছে, ঠিক আছে, তারা বাংলাদেশে আসার আগ্রহ দেখাচ্ছে, এটা আছে, কিন্তু আগামী সরকারের নীতিমালা কী হবে। এই জন্য আমরা পরিষ্কারভাবে বিনিয়োগকারীদের জন্য আমাদের নীতিমালাগুলো তুলে ধরেছি এই বিনিয়োগ সম্মেলনে, এবং তারা খুবই অত্যন্ত আনন্দিত যে আগামী যদি বিএনপি সরকারে আসে, যে বিএনপির নীতিমালাগুলো দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়েছে যে কি একটা ওপেন একটা মার্কেট, আমরা যেটা বিএনপির জন্ম থেকে আমরা যেটা বলছি যে মুক্তবাজার অর্থনীতি, লেভেল প্লেইং ফিল্ড অর্থনীতিতে, ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্রায়ন অর্থনীতিতে, এগুলো হচ্ছে আমাদের মূল নীতি বিএনপির, এবং সেই নীতিতে আমরা এখনও অটল আছি। এবং বর্তমান প্রেক্ষাপটে যে বিশাল পরিবর্তন দরকার, সেই পরিবর্তন আমরা যদি নির্বাচিত হয় আমরা নিয়ে আসবো। আমাদের জেন জি, যে নতুন জেনারেশনের যে ভবিষ্যৎ, তাদের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, তাদের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া, এবং
তারা যাতে এটার আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলি, আমরা যাতে এটা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতে পারি, তাদের যাতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, তাদেরকে রিস্কিলিং করতে পারে, আপস্কিলিং করতে পারি, এইগুলো আমরা পরিপূর্ণভাবে আমাদের নীতিমালায় নিয়ে আসছি। এবং বাংলাদেশের যে সম্ভাবনা, এটাকে পরিপূর্ণভাবে আমাদের নতুন জেনারেশনের যে ভাবনা, চিন্তা, দর্শন, বিশেষ করে নতুন প্রেক্ষাপটে যে সুযোগ সৃষ্টি হয়েছে, এটার পূর্ণাঙ্গ ব্যবহার করার জন্য যে ধরনের অর্থনৈতিক মডেল দরকার, সেটা আমরা তুলে ধরেছি। এবং তারা অত্যন্ত আনন্দিত যে আমাদের এরকম একটা প্রগ্রেসিভ যে অর্থনৈতিক মডেল যেটা আমরা চিন্তা করছি, সেটা থেকে তারা অত্যন্ত আনন্দিত। এবং তারা আশ্বস্ত হয়েছে যে আগামী নির্বাচনে সরকার পরিবর্তন হওয়ার পরে যে তাদের বাংলাদেশের কে তার আগামী দিনে একটা সম্ভাবনাময় দেশ হিসেবে দেখতে চাচ্ছে। আপনি আমাদেরকে আপনার যে দর্শনগুলা, বিএনপি যদি ক্ষমতায় আসে, যে বিনিয়োগ আকর্ষণ করার জন্য, শেয়ার মার্কেট উন্নত করার জন্য, আপনি দুই একটা জিনিস উল্লেখ করবেন আমাকে বিস্তারিতভাবে। যেমন আমরা তো এই বর্তমানে এই যে ব্যুরোক্রেসির কারণে একটা বড় ধরনের বাধা, অনেকগুলো এখানে বাধা সৃষ্টি করছে, লাইসেন্সিং, এই বিভিন্ন জায়গা থেকে যে আপনার পারমিশন, এবং এইগুলোকে আমরা সব জায়গায় সব কিছুকে এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। এবং এগুলোর জন্য আমরা চাই যে একটা বিনিয়োগকারী যাতে সব জায়গায় দৌড়াতে নেই, মিনিস্ট্রি, বিভিন্ন ডিপার্টমেন্টে, এখান থেকে দেশটাকে মুক্ত করে দেওয়া দরকার। যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, যারা বিনিয়োগকারীরা আসবে, আমরা তাদেরকে বলেছি আমরা বিডার অধীনে আগামী দিনে প্রত্যেকটি বিনিয়োগকারী যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে, তাদের জন্য একটা ক্যাপ্টেন দিয়ে দেব। এবং এই ক্যাপ্টেনের দায়িত্ব হচ্ছে, বিনিয়োগকারীর দায়িত্বটা সে গ্রহণ করবে, এবং সরকারি যত কাজগুলো আছে, যত পারমিশন থেকে শুরু করে যত কাজগুলো আছে যেসব করার, এইগুলো সেই ক্যাপ্টেন করবে। এবং আমরা অনেকগুলো ইয়াং ছেলেমেয়েকে এখানে আমরা এই ক্যাপ্টেন হিসেবে নিয়োজিত করব, এফিশিয়েন্ট, শিক্ষিত, স্মার্ট, তাদেরকে নিয়োজিত করব। তাহলে কিন্তু ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে। তাহলে বিনিয়োগকারীকে সরকারি অফিসগুলোকে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন হবে না। এবং এইগুলো কিন্তু তারা মনিটরে বসে তাদের নিজ দেশ থেকে দেখতে পারবে তার প্রকল্পটা কতটুকু আগাচ্ছে। এবং সব কিছু কিন্তু টাইম বাউন্ড, যে প্রত্যেকটা আপনার যেমন ভিএটি লাইসেন্স, ওদের কোম্পানি ফরমেশন, প্রত্যেকটা কিন্তু একটা সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এবং ক্যাপ্টেনের দায়িত্ব হচ্ছে এটা সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এবং এভরি 2-3 ডেজে মনিটরে এটা পোস্ট করতে হবে প্রত্যেকটা প্রজেক্টের প্রোগ্রেস কী। তো সুতরাং বিনিয়োগকারীর যে আশঙ্কা বাংলাদেশে এসে এতগুলো বাধা বিপত্তি তাদেরকে আর ফেস করার দরকার নেই, এই দায়িত্ব সরকার নিয়ে নেবে। তো ক্যাপ্টেনের দায়িত্ব হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত তার প্রজেক্ট সমাপ্তি পর্যন্ত তারা ক্যাপ্টেন এই কাজগুলো করবে। সুতরাং এইটা কিন্তু একটা এক্সেপশনাল, বাংলাদেশের মতো দেশে এরকম একটা সিদ্ধান্ত কিন্তু অনেক বড় সিদ্ধান্ত। আর আমরা তো সিরিয়াস ডিরেগুলেট করব, সিরিয়াস লিবারালাইজেশন করব, একটা উন্মুক্ত অর্থনীতি সৃষ্টি করতে চাই, এবং ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, গণতন্ত্রের, খালি পলিটিক্সের জন্য গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনি অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, যাতে সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকে, দেশের ভিতরে সকল নাগরিকের অ্যাক্সেস থাকে, দেশের বাইরে থেকে যারা আসবে সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য। এটা গুরুত্বপূর্ণ। এবং এইটার জন্য যত ধরনের রিফর্ম দরকার, সংস্কার দরকার, সবগুলো রিফর্ম আমরা করব, আইনের মাধ্যমে হোক এবং আমাদের বাস্তবায়নের মাধ্যমে হোক, সেটা অবশ্যই আমরা নিশ্চিত করব। একটা কথা বলা হয়, বিএনপি ক্ষমতায় আসলে ক্যাপিটাল মার্কেট খুব ভালো থাকে, এবং আমাদের দেশে যে সিডিবিএল, সেটা আপনার মাধ্যমেই বাংলাদেশের সৃষ্টি হয়। তো আপনাদের পরিকল্পনা কি ক্যাপিটাল মার্কেটকে আরও গণতান্ত্রিক করার জন্য, কনফিডেন্স বাড়ানোর জন্য, ডেপথ বাড়ানোর জন্য আপনাদের পরিকল্পনা কি আছে? না, আপনি তো সঠিকভাবে বলেছেন যে বিএনপির সময় কোনোদিন আপনি দেখবেন শেয়ার বাজার কিন্তু আনস্টেবল হয়নি বিএনপির কোনো গভর্নমেন্টের সময়। বিএনপির সময় ব্যাংকিং সেক্টর আপনি যে স্টেবিলিটি ছিল, আপনি চিন্তা করেন, এই যেগুলো ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন সময়, আমাদের সময় কিন্তু ফিনান্সিয়াল সেক্টর স্টেবল ছিল। আমাদের সময় ওভারঅল ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অত্যন্ত ভালো ছিল, এবং এই জন্য বিনিয়োগকারীরা যথেষ্ট এখানে অংশগ্রহণ করেছে। একটা সময় বিএনপি সরকারকে বলা হয়েছে এটা ইমার্জিং টাইগার, বাংলাদেশ বলা হয়েছে, বাইরের থেকে বলা হয়েছে ইটস অ্যান ইমার্জিং টাইগার। এবং আপনি দেখবেন যে
আমার এই বিয়ের এই আপনি এই যে ইপিজেডগুলো করা হয়েছে তখন প্রথম বিএনপির সময় আমরা এই উপমহাদেশে কেউ কিন্তু ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কেউ করে নেই, প্রথম কিন্তু ইপিজেড করেছে বিএনপির সময়, এবং এই ইপিজেডের এই মডেলগুলো পরে অন্যরা ফলো করেছে। সুতরাং বিএনপির অর্থনৈতিক ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল প্রত্যেকবার। এবং এই যে আপনি স্টক মার্কেটের শেয়ার বাজারের কথা বলেছেন, এই যে অনলাইন রিয়েল টাইম ট্রেডিংটা, এটা আমার উদ্যোগে হয়েছে। সিডিবিএল স্ক্রিপ্টলেস শেয়ার ব্যাংক, অর্থাৎ শেয়ার আগে সার্টিফিকেট ছিল, এগুলো জাল করতো বিভিন্নভাবে, এগুলা শেয়ার বাজারকে মানে বিভিন্নভাবে ডিস্টর্ট করতো, শেয়ার বাজারকে ক্ষতিগ্রস্ত করতো। তখন আমি সিডিবিএল এর উদ্যোগ নিয়েছি, অর্থাৎ স্ক্রিপ্টলেস শেয়ার, কোনো সার্টিফিকেট থাকবে না এখানে, ইলেকট্রনিক ফর্মে শেয়ারগুলো আছে, তাহলে জাল করার কোনো সুযোগ নাই। এবং তার ফলে টার্ন ওভার কিন্তু অনেক বেড়ে গেছে, কিন্তু বিগত সময়ে সেটা তারা ধ্বংস করে দিয়েছে। এই শেয়ার বাজারটাকে লুটপাট করে, ব্যাংক যেভাবে লুটপাট করেছে শেয়ার বাজারও লুটপাট করেছে। তো আমরা আসলে তো আমরা অবশ্যই এই যে শেয়ার বাজারের যে আমাদের ইনভেস্টার বিনিয়োগকারীদের তারা যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অনেকে আত্মহত্যা করেছে, অনেকে আত্মহত্যা করেছে। সুতরাং এই শেয়ার বাজার অলরেডি আমরা কাজ শুরু করেছি শেয়ার বাজারের উপরে, এবং শেয়ার বাজারকে আমরা এগেইন বলতেছি আমি গণতন্ত্র অর্থনীতির, যে আমাদের ইনভেস্টারদের সিকিউরিটি রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম শেয়ার বাজারে ভালো ভালো কোম্পানিগুলোকে আনতে হবে, যাদের সত্যিকার অর্থে ফান্ডামেন্টাল ভালো, তাদের মৌলিক অবস্থান ভালো, এটা নিশ্চিত করে এই শেয়ারগুলোকে আসতে দেয় নাই তারা টাকা পয়সার বিনিময়ে যত খারাপ কোম্পানি তাদেরকে এখানে এনেছে, আমাদের বিনিয়োগকারীরা শেষ হয়ে গেছে, তাদের নিঃস্ব হয়ে গেছে, এবং এগুলো সব এখন এগুলো শেয়ার ভ্যালু বলতে এখন কিছু নাই। আর কিছু কিছু কোম্পানি এখানে ম্যানিপুলেশনে ম্যাক্সিমকোর মতো আরও যারা আছে, একটা বড় ম্যানিপুলেশন করতো বাজারটাকে, সেটা আমাদের সময় কোনো সময় করতে পারে নাই। সুতরাং এসইসিকে আপনাকে স্ট্রেনথেন করতে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সঠিক লোকগুলো থাকতে হবে, পলিটিসাইজেশন করা যাবে না, রাজনীতিকরণ করা চলবে না। এইসব তো আমরা কোনো সময় আপনি দেখবেন এসইসিকে, বাংলাদেশ ব্যাংকে আমরা কিন্তু রাজনীতিকরণ করিনি, কারণ এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সবসময় নিরপেক্ষভাবে প্রফেশনালি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিতে হবে। আপনি বিএনপি সরকারের সময় থেকে এই কাজগুলো আমরা করেছি, এবং আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে আমাদের চিন্তা আছে যে এইগুলো যাতে নিরপেক্ষভাবে প্রফেশনালি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, সেটার অলরেডি আমরা ইতিমধ্যে আমাদের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবো। ব্যাংকিং সেক্টরও তাই করতে হবে। আপনি জানেন ব্যাংক দখলের যে একটা প্রক্রিয়া ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কিছু কিছু পরিবার ব্যাংককে তাদের নিজের সম্পদ হিসেবে ব্যবহার করেছে, এখান থেকে আমাদের ব্যাংকিং নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আমাদের দেশের এনপিএল অনেক হাই, এবং আপনাদের বিএনপির চিন্তা ভাবনা কি নন পারফর্মিং লোনটাকে স্টেবল, মানে একটা সহনীয় পর্যায়ে রাখার জন্য? এখানে আপনাকে বাংলাদেশ পার্সপেক্টিভটা চিন্তা করতে হবে। এখানে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা আপনি এখন আর সমাধান করতে পারবেন না, অবস্থা এত খারাপ যে আপনাকে বাংলাদেশে সমাধান দিতে হবে। এখানে যারা উইলফুল ডিফল্টার, ইচ্ছা করে টাকা নিয়ে গেছে, এগুলোকে আপনার রিকভারির জন্য একটা পন্থা হবে। যারা উইলফুল ডিফল্টার না, ধরুন কোভিডের কারণে কিংবা আন্দোলন, এইসব বিভিন্ন রাজনৈতিক কারণে, ধরেন বিভিন্ন যেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে যারা ডিফল্টার হয়ে গেছে, তাদের জন্য আপনাকে আলাদা প্যাকেজ করতে হবে। আবার যারা উইলফুল ডিফল্টার, তাদের জন্য তাদের টাকা রিকভারির জন্য আপনাকে বড় একটা পদক্ষেপ নিতে হবে। সুতরাং বিভিন্ন পর্যায়ে এটাকে আপনাকে গ্রেডুয়েশন করতে হবে। এটাকে সবাইকে এক জায়গায় লাম্প করলে আপনি সত্যিকার অর্থে রিকভার করতে পারবেন না। সুতরাং যে গ্রেডুয়েশনের মধ্যে যারা যেখানে পড়বে ওইভাবে অ্যাড্রেস করতে হবে। ওইটাই বিএনপির চিন্তাধারা। ওইটাই। আচ্ছা, ব্যাংক তো অনেক, প্রায় 61টা ব্যাংক আছে বাংলাদেশে এই মুহূর্তে। আপনাদের ব্যাংকটাকে আরো কম্পিটিটিভ করার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে? না, ব্যাংক তো কম্পিটিটিভ, এতগুলো ব্যাংকের তো দরকারই ছিল না। বিগত সরকারের সময় এত ব্যাংক দিয়েছে, এবং ব্যাংকগুলো দিয়েই তো এগুলো ব্যাংকগুলো আসলে তারা করেছে লুটপাট করার জন্য, ব্যাংকিং করার জন্য তো তারা আসে নাই। আপনি যে একটা জিনিস মনে রাখতে হবে, ব্যাংকের
যারা মালিক বলে দাবি করে তাদের যে শেয়ার, আর শেয়ার বাজারে তাদের যে মানুষের শেয়ার প্লাস ডেপোজিটারদের টাকা দিয়ে কিন্তু ব্যাংক চলে। ওই যে যারা শেয়ার কিনে ব্যাংকের ডিরেক্টর হয়েছে তাদের টাকা দিতে ব্যাংক চলবে না, ব্যাংক তো চলে ডেপোজিটারদের, যারা টাকা জমা রেখেছে। তো তাদেরকে তো আপনি প্রোটেক্ট করতে হবে। এখন তো ধরেন 1 লাখ টাকার একটা চেক দিলে ব্যাংকগুলো দিতে পারতেছে না, তাহলে আমাদের যারা ডেপোজিট করেছে তাদের ইনসিকিউর, তাদের নিরাপত্তা নেই। কিন্তু আপনি প্রথম ব্যাংকিং সিস্টেম এমন একটা সিস্টেম, আপনি ডেপোজিটার ইন্টারেস্ট সার্ভ করতে হবে, শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট সার্ভ করতে হবে, এবং ব্যাংকগুলোর যে গাইডলাইন আছে এই গাইডলাইনের মধ্যে ব্যাংকগুলো চলতে হবে। ইন্টারন্যাশনাল গুড প্র্যাকটিসেস যেগুলো আছে ব্যাংকিং সিস্টেমের কতগুলো, এগুলো তাদেরকে কমপ্লাই করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকে আপনাকে একটা নিরপেক্ষ অবস্থায় নিয়ে যেতে হবে। বাংলাদেশ ব্যাংকে যদি আপনি দলীয়করণ করেন, যে জন্য আজকে এই অবস্থা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের একটা ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা থাকবে, অটোনমাস, এবং তারা যে ওয়াচডগ হিসাবে কাজ করে, মনিটরিং এর যে কাজটা করে, এটা তাদের ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে। এখানে যদি আপনি দলীয়করণ করতে যান, হ্যাঁ অবশ্যই আপনি 300, আমরা করেছি তো বিগত দিনে। আমরা তো বিগত দিনে বাংলাদেশ ব্যাংকে আমরা দলীয়করণ করিনি। আপনি যদি দেখেন আমরা আইসিসিকে দলীয়করণ করিনি। আমরা কিন্তু আজকে তো এই অবস্থায় আসছি বিকজ অফ দলীয়করণ করার কারণে। কতগুলো ইনস্টিটিউশন আছে আপনি টাচ করতে পারবেন না। এগুলোর ইন্ডিপেন্ডেন্স, এগুলোর প্রফেশনালিজম আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এবং সেটা যদি আপনি করতে পারেন ব্যাংকিং সেক্টরে, তাইলে আবার ডিসিপ্লিন ফিরে আসবে। এবং ব্যাংকিং রুলসগুলো অনেকগুলো, ব্যাংকিং লর মাধ্যমে অনেকগুলো পরিবর্তন আনতে হবে, রিফর্মের মাধ্যমে। একটা কমিশন কথা হচ্ছে, কমিশনের বিষয় এটা করবেন আপনারা? সিবিডি সবসময় বলে একটা ব্যাংকিং কমিশন করার জন্য। শুনেন, কমিশন বড় কথা না, এখানে পলিটিক্যাল উইল বড় কথা। আপনার যদি রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে এখানে। কমিশন তো বাংলাদেশ শত শত কমিশন হচ্ছে, আসছে আর যাচ্ছে। হ্যাঁ, কমিশনের প্রয়োজনীয়তা থাকলে কমিশন করে জিনিসটার আপনি ইনপুট নেওয়ার জন্য, আপনি যে পরিবর্তনটা আনবেন এটার জন্য আপনাকে একটা কমিশন করা দরকার। কমিশনের কাজ হচ্ছে ব্যাংকিং সেক্টরে কোথায় কী সুবিধা অসুবিধা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক কোথায় কেন পিছিয়ে পড়েছে, কেন ব্যাংকিং সেক্টর আজকে, এগুলো কমিশনের রিপোর্ট আপনার দরকার, সেটা ঠিক আছে। কিন্তু রাজনৈতিক উইল যদি না থাকে, পলিটিক্যাল উইল না থাকলে সেটা কোনো সময়, কত কমিশন আসলো গেল, কমিশন কয়টা বাস্তবায়ন হয়, সুতরাং আপনাকে পলিটিক্যাল উইল থাকতে হবে। একটা কি ফিনান্সিয়াল সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্স। আপনি নিজেও একটা লাইফ, একটা নন লাইফের স্পন্সর ডাইরেক্টর, আমি যতটুকু জানি। তো ওইটাকে বেশ আনরেগুলেটেড বাংলাদেশে, যদি আইডিআর নামে, ইডা নামে একটা প্রতিষ্ঠান আছে। তো বিএনপি ক্ষমতায় আসলে এই মানুষের কনফিডেন্স বাড়ানোর জন্য লাইফ বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সে আপনাদের চিন্তা ভাবনাগুলো কি? আমার বক্তব্য একটাই, এই যে আপনি বলেন এসিসি, ইডরা, এগুলো তো সব ওয়াচডগ বডি। হ্যাঁ, এইগুলো যদি ওয়াচডগ বডির রোলটা ইন্ডিপেন্ডেন্টলি দলীয়করণের বাইরে পালন করতে না পারে, ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি পালন করতে না পারে, ইন্টারন্যাশনাল গুড প্র্যাকটিসেস ইমপ্লিমেন্ট করতে না পারে, আপনার সব জায়গায় একই অবস্থা হবে। তো এইখানেই তো আমাদের প্রবলেম। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছি। আমরা বিএনপির সময় তো আমরা এগুলোকে দলীয়করণ করিনি, আগামীতে করার তো প্রশ্নই আসছে না। আপনি এগুলার যে ওয়াচডগের রোল, এগুলোকে আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি পালন করতে দিতে হবে। এবং ইন্টারন্যাশনাল গুড প্র্যাকটিসেস, ইন্স্যুরেন্সে যেগুলো আছে, ব্যাংকিংয়ে যা আছে, এগুলো আপনাকে এগুলোকে, এই বেঞ্চমার্কগুলো আপনাকে ফলো করতে হবে। যেমন আমরা আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যে পলিসিটা এখন নিয়েছি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যেই বেঞ্চমার্কগুলো সেট করা হয়েছে এখন বিভিন্ন দেশে, সিঙ্গাপুরকে একটা বেঞ্চমার্ক করা হয়েছে, ইউকেতে বেঞ্চমার্ক আছে, ইউএই বেঞ্চমার্ক। আমরা বেস্ট বেঞ্চমার্কগুলোকে এক জায়গায় এনে আমাদের এই পরিবর্তনের চিন্তাটা করতেছি। সুতরাং ইন্স্যুরেন্সের বেলায় প্রযোজ্য, ব্যাংকিংয়ের বেলায় প্রযোজ্য, বাংলাদেশ ব্যাংকের বেলায় প্রযোজ্য, সমস্ত কনস্টিটিউশনাল এবং আনকনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে, স্ট্যাচুয়ারি, নন স্ট্যাচুয়ারি ইনস্টিটিউশন যে আছে, যাদের বেলা যেটা প্রযোজ্য সেগুলোকে আপনাকে নিশ্চিত করতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য বিএনপির কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? এই যে এটা দেখেছেন আপনি, ফ্রম গ্র্যাজুয়েশন টু 1 ট্রিলিয়ন ইকোনমি, এর মধ্যে আমরা বিস্তারিতভাবে বলেছি আমাদের আগামী দিনের পরিকল্পনা কী, এবং বিনিয়োগের জন্য যে স্টেপগুলো আমি বলেছি, একটু আগে অলরেডি বলে ফেলেছি, এটা রিপিট করার দরকার নেই। যে ইন্টারন্যাশনাল যে
গুড প্র্যাকটিসেস যে বেঞ্চমার্কগুলো আছে যেই দেশে যেখানে যা করেছে, আর বিএনপিতে অভিজ্ঞতা আছে অলরেডি। আর এই ব্যাপারে তো আমাদের ইন্টারন্যাশনাল যে বেস্ট প্র্যাকটিসেস আছে এবং যে বেঞ্চমার্কিংগুলো আমরা করেছি ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেসের সাথে। তো সুতরাং আমি তো কিছু এক্সাম্পল আপনাকে দিয়েছি এর আগে, যে আমরা বিনিয়োগের জন্য কতটুকু যাচ্ছি, ওরা সব বলাই হয়েছে ইতিমধ্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অভিজ্ঞতা আছে, আমরা যে বিনিয়োগ সম্মেলন করেছিলাম আপনি বিএনপির সময় মনে আছে হোটেল সুদারগাঁওতে, বিশ্বের কিন্তু সবগুলো বড় বড় অনেকগুলো বড় বড় কোম্পানি যারা ম্যাটার করে তারা কিন্তু সেই বিনিয়োগ সম্মেলনে এসেছিল। সেটার সফলতার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু বিদেশি বিনিয়োগ তখন অনেক বেড়ে গিয়েছিল। তখনই বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার। কিন্তু এবং আমরা যখন ক্ষমতা ছেড়ে যাই তখন কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 7.06%, এবং এটা লিনিয়ার কার্ভ, কার্ভটা ছিল এইভাবে, আপওয়ার্ড কার্ভ। আমাদের সেই ধারা যদি অব্যাহত থাকতো বাংলাদেশ আজকে ডাবল ডিজিট গ্রোথে থাকতো, 10-11% গ্রোথে চলে যেতে পারতো। কিন্তু সেটা তো বিগত সরকার স্বৈরাচারের তো ডিসরাপ্ট করে দিয়েছে পুরো বিষয়টাকে। দলীয়করণ, দুর্নীতি, টাকা পাচার, এর মাধ্যমে তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমাদের সেই ধারাটা যদি অব্যাহত থাকতো বাংলাদেশ 10-11% গ্রোথ হতো, আজকে আমাদের এমপ্লয়মেন্ট রেট অনেক হাই হতো, আমাদের এক্সপোর্ট অনেক বেশি হতো, আমাদের বিনিয়োগ অনেক বেশি হতো। সুতরাং এই জায়গাগুলো আমাদের অভিজ্ঞতায় আছে, আমাদের বিগত দিনের। আমাদের দলটার প্রতিষ্ঠিত হয়েছে তো যে একটা মুক্তবাজার অর্থনীতির পরিপ্রেক্ষিতে গণতন্ত্রায়নের একটা অর্থনীতির মাধ্যমে দেশের মানুষ সকলের জন্য একটা ইকুয়াল অপরচুনিটি সৃষ্টি করা, সেটা ফিরিয়ে আনতে হবে। দেশে প্রচুর বেকারত্ব এবং শিক্ষিত বেকারত্ব, বলে ফেলেছে আরেকবার, হ্যাঁ প্রচুর বেকারত্ব আছে। এইগুলোর জন্য এই বিএনপির সুনির্দিষ্ট কোনো এই পরিকল্পনা আছে? এত বেশি অনেক লোক প্রতি বছর বাজারে ঢুকে বেকার। বেকারত্ব ঘুচাতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে। প্রথম বিনিয়োগ করতে হবে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুযোগটা আছে, একটা বড় ইয়ুথ জেনজি সহ যারা আমাদের যে কি বলে এটা কি সমাজ, যুবক নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, এটা আমাদের এডিট করতে হবে, খেয়াল রেখে। আমাদের যে প্রথম বিনিয়োগ করতে হবে আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুযোগটা আমাদের আছে, এটা অনেক দেশের নাই। কিন্তু এই নতুন প্রজন্মকে আমরা কিভাবে একটি অ্যাসেটে পরিণত করব, তাদেরকে আমাদের বিনিয়োগগুলো করতে হবে, প্রচুর বিনিয়োগ করতে হবে আমাদের স্কিল ডেভেলপমেন্টে। তারপরে রিস্কিলিং যাদের আছে, আপ স্কিলিং, স্কিলকে আরও উপরের দিকে নিয়ে যাব, এখানে আপনাকে প্রচুর বিনিয়োগ করতে হবে, এক নাম্বার। এবং এর মাধ্যমে এটাকে মানব সম্পদে পরিণত করতে হবে। আমরা যদি মানব সম্পদ তৈরি করতে পারি, সেজন্য শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ দরকার। যে জন্য বিএনপির প্রোগ্রামের মধ্যে আছে যে জিডিপির 5% স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে বিনিয়োগ করবে আগামী দিনে। সুতরাং এই দুই খাতে যদি আপনি বিনিয়োগ করতে না পারেন, তাহলে কিন্তু মানব সম্পদ যে আমরা যেটা ভাবছি সেটা করা সম্ভব হবে না। এবং এই যে ইনভেস্টমেন্ট ফর স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিং, এখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে। তারপরে এইটাকে কাজে লাগানোর জন্য যে অর্থনীতিকে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। যে আমাদের বিশাল একটা পটেনশিয়াল আছে যে আইসিটি ক্ষেত্রে, এখানে বিশাল আছে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেকে কিন্তু ওই ফ্রিল্যান্সিং করে অনেক কাজ করতেছে, এগুলোকে মনিটাইজ করতে হবে এবং এদেরকে মেইন স্ট্রিমে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের অনেকগুলো কল সেন্টার করার এখানে সুযোগ আছে, আমাদের এখানে ডেটা সেন্টারের সুযোগ আছে, আমাদের তারপরে আমাদের এখানে যে চ্যাট সেন্টার, যেগুলো অনেকে ইংরেজি বলতে পারেন, বা চ্যাট সেন্টারের মাধ্যমে কিন্তু কমিউনিকেট করতে পারে। এইখানে স্টার্ট আপের যে বিষয়গুলো আছে, এইখানে আমাদেরকে সরকারকে এগিয়ে আসতে, বিনিয়োগ করতে হবে এবং এই ইকোনমিটাকে, অর্থনীতিটাকে লিবারালাইজ করতে হবে, মুক্ত করে ফেলতে হবে। বিভিন্ন বাধা বিপত্তি, যে টাকা আসা, টাকা যাওয়া, আপনার এগুলোকে আপনাকে অনেকটা একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে বিদেশিরাও কনফিডেন্স পায়, আমাদের যারা ইয়াং জেনারেশন তারাও যাতে সেটা সুযোগের সদ্ব্যবহার করতে পারে। সুতরাং আমাদের প্ল্যান হচ্ছে, আমি আবারও বলছি, যে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার জন্য
যে সংস্কারগুলো দরকার এগুলো ইমিডিয়েটলি লিবারালাইজ ডিরেগুলেট করতে হবে অর্থনীতিকে, এবং বিনিয়োগের যে সুযোগ আছে এখানে আমাকে এই মুক্ত পরিবেশটাকে সম্পূর্ণ ব্যবহার করার জন্য আমাদের মানব সম্পদটাকে পরিপূর্ণভাবে এগিয়ে নিয়ে আসতে হবে, যে আমাদের জনসম্পদকে মানব সম্পদে পরিণত করতে হবে, এবং এটার যে ওভারঅল পার্সপেক্টিভ একটা থাকতে হবে। তারপরে ট্রেড ফ্যাসিলিটেশন বলতে যেটা বোঝায় এটার সাথে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দরকার, পোর্ট, এয়ারপোর্ট এবং বিভিন্ন আপনার পাওয়ার, আপনার এনার্জি সেক্টরে যেগুলো বিষয়গুলো আছে সেখানে আমাদেরকে মনোযোগী হতে হবে। এটা কিন্তু একটা টোটাল প্যাকেজ, এখানে আপনি এটা করলে ওইটা করলে পিসমিল কিন্তু কোনো কিছু করে লাভ হবে না। ইট ইজ এ কম্প্রিহেন্সিভ হলিস্টিক একটা অ্যাপ্রোচ দিতে হবে, যেটা আমরা আমাদের প্রোগ্রামে নিয়ে আসছি। একটা জিনিস এই গত 16 বছর আমরা দেখলাম এই যে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সে ইনফ্লেশন দেয় নির্দিষ্ট 10% উপরে উঠে না কখনো, তারপর জিডিপি একটু বাড়িয়ে দেখায়। তো আপনাদের পরিকল্পনা কি এটাকে আরও বেশি অটোনোমাস, আরও বেশি রিলায়েবল ডাটা পাওয়ার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনার দরকার তো নাই। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমি একটু আগে বলেছি, কোন স্ট্যাচুটরি নন স্ট্যাচুটরি প্রতিষ্ঠান যেগুলোকে ভিত্তিতে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা তৈরি হয়, এগুলোকে আপনি নিরপেক্ষ রাখতে হবে। এগুলোকে আপনি রাজনীতিকরণ করলে তাহলে কোনো কাজ আপনি করতে পারবেন না। বিএনপির কোনো সরকারের সময় আমরা দেখবেন আমরা বিবিএসকে কিন্তু রাজনীতিকরণ করতে দিই নাই, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করেছে, এবং আগামী দিনে এগুলোকে আরও ট্রান্সপারেন্ট করতে হবে। প্রত্যেকটি ইনস্টিটিউশনের কার্যক্রম ট্রান্সপারেন্সি থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। প্রতিটা প্রতিষ্ঠান মানে নিজস্ব স্কিল যেভাবে তারা করা দরকার নিশ্চয়ই শুড বি রান এগুলো ইন্ডিপেন্ডেন্টলি, স্বচ্ছতার সাথে প্রফেশনালি, রাজনীতিকরণের বাইরে চলতে দিতে হবে। তাহলে কিন্তু এটা ফলাফল আপনি পাবেন। এগুলো শর্ট সাইটেড অ্যাটিটিউড, যে সমস্ত রাজনীতিক দল এগুলোকে চিন্তা করে তাদের ব্যবহারের জন্য, এগুলো এটা শর্ট সাইটেড একটা চিন্তা, এবং এটার জন্য নিজেরা ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতি হয়, দেশের মানুষের ক্ষতি হয়। আচ্ছা, একটা জিনিস আমাদের বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ অ্যাট্রাকশনে রেমিটেন্স যুদ্ধ বলি আর কি, আমাদের প্রবাসী ভাইরা মোর দ্যান 1 crore এরা বাইরে থাকে, ওদেরকে জন্য বিএনপির কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, বিএনপির চিন্তা তো ওখান থেকে শুরু, যে আজকে বাংলাদেশের দুইটা পিলার অর্থনীতির, একটা হচ্ছে গার্মেন্টস আর একটা হচ্ছে রেমিটেন্স। দুইটাই কিন্তু বিএনপির করা। যে গার্মেন্ট শিল্প বিএনপির পলিসির মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসি বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে গার্মেন্ট শিল্প আজকে এখানে আসছে। আর রেমিটেন্স যেটা আসছে বিদেশে মানুষ পাঠানোর যে ব্যবস্থা, এটা জিয়াউর রহমান সাহেব এই প্রোটোকলগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সই করেছে, নিজে গিয়ে প্রোটোকল সই করেছে, এবং এই প্রোটোকলের মাধ্যমে কিন্তু বিদেশে এই যে এত বড় একটা আজকে বাইরে আমাদের জনশক্তি কাজ করছে, এটা বিএনপির পলিসির কারণে প্রোটোকলগুলি উনি নিজে গিয়ে সই করেছেন, এবং এর মাধ্যমে এত লোক গিয়েছে। এখন তো এটা অব্যাহত আছে। এইটাকে আমাদেরকে আরও বড় আকারে, এগুলোকে আমরা যদি স্কিলড লেবার ফোর্স পাঠাতে পারি, এই রেমিটেন্স 2 ডবল 3 ডবল হয়ে যাবে। ওরা যে আসার সময় যে হ্যাসেলগুলো ফেস করে, যেমন ওই দিন দেখলাম আমি 2টা মোবাইল আনলে তাদেরকে ধরতেছে, কিন্তু আমি 2টা মোবাইল আনলাম ধরে না, ওদেরকে ধরে। এগুলোর জন্য কোনো চিন্তা ভাবনা? আমি তো বললি আপনাকে এয়ারপোর্ট, পোর্ট এগুলোকে ট্রেড ফ্যাসিলিটিসের জন্য ট্রান্সপারেন্ট করতে হবে, মানুষ যাতে ডিসকমফোর্ট ফিল না করে, এয়ারপোর্টে নেমে যাতে মনে কমফোর্ট জোন ফিল করতে হবে। কিন্তু এখন আমাদের এয়ারপোর্টের লোকজন নেমে মনে হয় আমাকে কাস্টম কি করবে, আমাকে ওখানে সিকিউরিটি কি করবে ইত্যাদি করতে করতে তারপরে মালামাল আসতে দেরি হয়। এগুলো তো রং সিগন্যাল ফর যে কোনো দেশের জন্য। এইগুলো তো ইমিডিয়েট পোর্ট এবং এয়ারপোর্ট হচ্ছে দুইটা আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি, এইগুলোকে আপনি টোটালি, এবং এগুলো আমি তো আমাদের সিদ্ধান্তে আমাদের প্রোগ্রামে বলেছি, একটা লোক ল্যান্ড করার পর থেকে হাফ অ্যান আওয়ারের মধ্যে এয়ারপোর্ট থেকে যদি বেরোতে না পারে, দেন ইউ হ্যাভ এ প্রবলেম। হাফ অ্যান আওয়ার বেশি, 15 মিনিটের বেশি লাগা উচিত না। ল্যান্ড করে বের হওয়া পর্যন্ত তার 15 মিনিটের বেশি লাগা উচিত না। আপনাকে এনশিওর করতে হবে এই বিষয়গুলো, তাইলে বিদেশিরা বিনিয়োগ করতে পারবে। আপনার যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের জীবনকে আপনি স্বস্তিতে আনতে পারবেন, তারা আরও এনকারেজ ফিল করবে দেশের জন্য কাজ করতে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একান্তে থাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।